কোনো কিছু শিখতে গেলে যেমন ধৈর্য লাগে, তেমনই সেটা শেখাতে গেলে আরও বেশি ধৈর্য লাগে। আমার ভাগ্নে 5 বছর বয়স, কেজিতে পড়ে। ওদের স্কুলে হবে রবীন্দ্র জয়ন্তী, তাই ওকে হাট কবিতা মুখস্থ করতে বলেছে। হ্যাঁ, দিন রাত মুখস্থ চলছে, দিন রাত প্র্যাকটিস চলছে। কালকে হঠাৎ প্র্যাকটিস করতে করতে বলল, আচ্ছা এই যে দেওয়ালে যে ছবিগুলো টাঙানো রয়েছে, মামাই আমার কত বয়স হলে তবে আমি এই ছবিটা আঁকতে পারবো? খুবই ভয়ঙ্কর প্রশ্ন। হ্যাঁ, ওকে কি করে বোঝাই যে বয়সটা ম্যাটার করে না, ভাবনাটাই আসল। তুমি যদি কোনো কিছুকে কঠিনভাবে ভাবো তাহলে করতে তোমার কঠিন লাগবে, কিন্তু যদি তুমি সহজভাবে ভাবো তাহলে খুব সহজেই করতে পারবে। তো আমি ভাবলাম যে চলো ওর জীবনে প্রথম রবি ঠাকুরকে ফুটিয়ে তোলা যাক, ও প্রথম রবি ঠাকুরকে আঁকবে। কিন্তু ওকে বোঝাবো কী করে, কারণ ও তো ছোটো, আর ও কখনোই ঘন্টার পর ঘন্টা বসে ছবি আঁকবে না। তো আমি কিছু স্টেপ বাই স্টেপ প্যাটার্ন করলাম, ওকে বোঝালাম যে দেখ তোকে এক একটা প্যাটার্ন পরপর করতে হবে, আমি যেরকমভাবে করছি তুই ওইভাবে দেখ, ওইগুলোকে বোঝার চেষ্টা কর, প্রত্যেকটা প্যাটার্ন, কার্ভ, স্ট্রেট লাইনের পোর্শনগুলো ভালোভাবে বোঝ। কিন্তু এটা ঠিক যে ওর মাথায় এত কিছু আসবে না, ওকে স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে। তাই আমি কি করলাম, প্রত্যেকটা প্যাটার্নের পরে নাম্বারিং করে দিলাম, 1 2 3 4 করে করে। তাতে কী হবে, বুঝতে পারবে যে এটা আমি আগে আঁকবো, তারপরেরটা পরে আঁকবো, তারপরে পরে আঁকবো। নয়তো কী হবে, ও যদি কোনো একটা প্যাটার্ন আগে পরে করে তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটা খারাপ হয়ে যাবে। এইভাবে খুবই সিম্পলভাবে রবি ঠাকুরের মুখটা ফুটিয়ে তুললাম। ওকে বললাম যে দেখ ভালোভাবে আগে বোঝ যে প্রত্যেকটা প্যাটার্ন কীভাবে রয়েছে, তারপরে তুই নাম্বারিং ফলো করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কর। তো আমার স্যার লেগে পড়লেন। রবি ঠাকুর আঁকাটা না আমার কাছে একটা স্মৃতির মতো, কারণ ছোটোবেলায় মনে আছে প্রত্যেক বছরেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকতাম। ইভেন তোমরা এখনও দেখবে আমার চ্যানেলে প্রত্যেক বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কোনো না কোনো কাজ হয়েছে। তো আমি ভাবলাম যে চলো ওকেও জীবনে প্রথমবার রবি ঠাকুরকে ফুটিয়ে তোলাই, ওকে চেনাই রবি ঠাকুরকে। কারণ আজকে ও হাট কবিতা মুখস্থ করছে, ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তীতে প্রোগ্রামে ও পারফর্ম করবে, হয়ে গেল, ব্যাস হয়ে গেল এরকম। কিন্তু ওকে চেনাতে হবে, তাই চেনাতে হলে যখন ও ছবিটা আঁকবে না তখন ও বুঝতে পারবে। তো এইভাবে ওকে চেনালাম রবি ঠাকুরকে, আর ওকে স্টেপ বাই স্টেপ বোঝালাম যে কীভাবে আঁকতে হবে, কীভাবে স্টেপ বাই স্টেপগুলোকে ফলো করতে হবে। কারণ ও যদি স্টেপগুলো বুঝতে পারে না তাহলে ও সমস্ত কিছু ওর কাছে কিন্তু সহজ লাগবে। তো এইভাবে ও ধীরে ধীরে আউটলাইনগুলো করলো। হ্যাঁ, সত্যি ধীরে ধীরে বলবো না, ও ঘন্টার পর ঘন্টা লাগিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এগুলোতে আমি শুরুতেই বললাম যে ধৈর্য লাগে। ও প্রথম স্টেপটা করলো, তারপরে ইরেজ করলো, তারপরে আবার ইরেজ করলো, তারপরে সময় হয়ে গেল, সুইমিংয়ে চলে গেল, তারপরে আবার বাড়ি ফিরলো। ওকে একটুখানি বললাম যে হ্যাঁ একটুখানি আগে রিফ্রেশ হয়, একটুখানি বোঝ ব্যাপারটা, তারপরে শুরু কর, কারণ সেই সঙ্গে সঙ্গে হয় না। তারপরে আবার শুরু করলো, আবার ইরেজ করলো, লাস্টে একটুখানি ফ্যাল করে তাকিয়ে থাকলো, ভাবলো বোধহয় আর হবেই না আঁকাটা, আমি বোধহয় খুব বকবো, কিন্তু না, তোমাকে করতেই হবে। হ্যাঁ, করতে হবে, এটা বলা উচিত আমি বলবো। কারণ অনেক বাবা মায়েরা থাকে, তারা বলে যে ঠিক আছে ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে, আমি এত সময় লাগাবো না, এরপরে তুমি পড়তে বসে যাও। কিন্তু ধৈর্যটা লাগাতে হবে, সময়টা দিতে হবে, তবেই ও কাজটা করার প্রতি ওই আগ্রহটা আসবে। ওকে বললাম তোমাকে শেষ করতে হবে। সময় লাগলো, আউটলাইন কমপ্লিট হলো। এবার স্যার কিভাবে কালার করছে সেটা বোঝার আছে। প্রথমেও যেটা করে সেটা হচ্ছে একটা বর্ডার করে নেয়, যাতে কালার বাইরে বেরিয়ে না যায়। আমি সবসময় বলি এমনভাবে কালার করবে যাতে বাইরে না বেরিয়ে যায়, তাই জন্য ও কী করে, প্রথমে একটা বর্ডার করে নেয়, তারপরে ভেতরটা ফিল করে। তো প্রথমে কি করলো, ফেসটা ইয়েলো আকার দিল, আস্তে আস্তে কালার করলো, তারপরে ও গেল ব্যাকগ্রাউন্ডে। নর্মালি আমি ওকে বলি যে সবসময় আগে লাইট কালারগুলো আগে করবে, তারপরে ডার্ক কালার করবে। তো আমাকে বললো যে দেখো ব্যাকগ্রাউন্ডে আমি একটুখানি শেডিং করব। তো এখন কীরকম শেড ও দেবে, ও আমাকে বললো তুমি যেরকম দাও, রেড, অরেঞ্জ, ইয়েলো, ও সবসময় দেখে আমি সব এই কালারই ইউজ করি, তো আর কি বলবো। তো ওকে আমি বললাম যে ঠিক আছে প্রথমে লাইট কালার দাও। তো ফার্স্টেও ইয়েলো কালার দিল, তারপরে আমি বললাম যে অরেঞ্জটা দাও। এবার অরেঞ্জ দেওয়ার পরে অরেঞ্জ আর ইয়েলোটাকে মিক্সড করতে হবে। তো আমি বললাম যে মিডিল পোর্শনটায় ইয়েলো দিয়ে ঘষো, তাহলে দেখবে অরেঞ্জ আর ইয়েলোটা মিক্সড হয়ে যাবে। আস্তে আস্তে করলো, তারপরে আমি ওকে বললাম যে এরপরে ডার্ক কালার দাও, মানে রেড কালারটা। তো নিচ দিয়ে রেড কালারটা দিল, আস্তে আস্তে করলো, দিয়ে রেড আর অরেঞ্জটাকে মিক্সড করলো,
অরেঞ্জ দিয়ে ঘষলো, ওখানটা মিক্সড হয়ে গেল। তারপরে কি করলো, ব্রাউন কালারটা দিল, আস্তে আস্তে করলো। আমি বললাম যে লাইট থেকে ডার্কে যাবে। সব শেষে কী করতে হবে, বর্ডার করতে হবে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে, ব্ল্যাক, অবভিয়াসলি ব্ল্যাক গ্লাস মার্কিং তাই ইউজ করবে, তো ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বর্ডার করলো। হয়ে গেল ওর প্রথম আঁকা রবি ঠাকুর। এই ভিডিওটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা শেখানোর জন্য বানাইনি, কারণ এরকম ভিডিও তো আমার চ্যানেলে অনেক আছে। প্রত্যেক বছরই আমি কিছু না কিছু কাজ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর। কিন্তু এই ভিডিওটা বানানোর পেছনে একটা বড় কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে আজকের জেনারেশন। দেখো, এই চ্যানেলটা প্রায় 5.5 বছর হয়ে গেল, হতে পারে প্রচুর সাবস্ক্রাইবার নেই, কিন্তু অনেকে আমাকে ফোন করে, তারা বলে যে আমার বাচ্চাকে তুমি ছবি আঁকা শেখাবে। হ্যাঁ, আমার বাচ্চা একটা ড্রয়িং স্কুলে যায় ঠিকই, কিন্তু সেখানে পাত্তাই দেয় না, গায়েই নেয় না। হ্যাঁ, সেখানে এত স্টুডেন্ট আছে, 2 ঘন্টার জন্য ক্লাস হয়, তারপরে চলে আসে, পাত্তারি গুটিয়ে দেয়, তারপরে আবার পরের সপ্তাহে ড্রয়িং স্কুল, এরকমই চলে। ও প্র্যাকটিসই করে না, ধরে বেঁধে বসাচ্ছি, মারছি, তবে গিয়ে প্র্যাকটিস করছে। তাই এই ভিডিওটা আমি না এই কারণে করেছি, আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ বাবা মায়েরা মনে করে যে হ্যাঁ, আমার সন্তানকে যে কোনো একটা অ্যাক্টিভিটিতে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, সেখানেও যখন করতে পারছে না, তখন আমি আরও একজন প্রাইভেট টিউটারকে ডাকলাম। হ্যাঁ, এরকম অনেকে করে, যার টাকা থাকবে সে করবে, ঠিক আছে। তো ড্রয়িং স্কুলে যাচ্ছে, সেখানে প্র্যাকটিস করছে, মানে ওই হয়ে গেল, ক্লাস হয়ে গেল, ব্যাস বাড়িতে চলে আসলে এবার বাড়িতেও তো প্র্যাকটিস করাতে হবে, তার জন্য প্রাইভেট টিউটার ডাকছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করে। এবার আমি সত্যি বলতে এই সময়টা না, হ্যাঁ এটা ঠিক যে এখন আমার কেরিয়ার বিল্ড করার টাইম, অনেক কিছু থাকে সারা সপ্তাহে, রিসার্চ থাকে, তারপর বাড়িতে এসে পড়াশোনাও করতে হয়, তার সাথে সাথে আর্টিকেলেরও ড্রয়িং থাকে, অনেক কিছু থাকে। তারপরে যখন মনে হয় যে হ্যাঁ, স্যাটারডে আর সানডেটা একটু টাইম পেয়েছি, তার মানে এই নয় যে সেখানেও আমি ঢুকিয়ে দিলাম। তো একটুখানি রিফ্রেশ হওয়ার দরকার লাগে, একটুখানি কোথাও গেলাম, একটুখানি ফিল করলাম, কিছু কন্টেন্ট নিয়ে একটুখানি রিসার্চ করলাম, একটুখানি স্টাডি করলাম সোশ্যাল মিডিয়ায়, তো অনেকটা সময় লাগে। হ্যাঁ, সময় লাগে আর ধৈর্য লাগে। তো আমার কাছে না তারপর আর সময়টা থাকে না, কারণ এই মুহূর্তে না নিজেকে সময় দেওয়াটা খুব দরকার। আর সেটা যদি না দিতে পারি, তাহলে আর আমি আপনার সন্তানকে আর কি সময় দিলাম, কারণ আমাকে তো আগে নিজেকেও তো শেখাতে হবে। তো আমি কখনোই না আর এখন করতে পারি না, অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো আমি সবাইকে না তো বলি, কিন্তু তার সাথে সাথে আমি বলি যে হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, সামার ড্রয়িং ক্যাম্প রয়েছে, সামার অফ শুভম আগের বছরই করেছিলাম। তো অনেক কিছু রয়েছে এই চ্যানেলে, এমন নয় যে ভাই হ্যাঁ চ্যানেলের মতো থেকে গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু সমস্যাটা এটাই যে তারা বলে যে এমন একজন গাইডকে দরকার যে স্টেপ বাই স্টেপ বোঝাবে। আজকের জেনারেশনের কাছে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কেউ সময় দিচ্ছে না, ধৈর্য দিচ্ছে না। হ্যাঁ, আপনার বাচ্চা হয়তো কোনো একটা আঁকা শুরু করলো, করতে করতে তার ভালো লাগছে না, সে ছেড়ে দিচ্ছে, আপনি হয়তো তাকে জোর করছেন, মারছেন, কিন্তু কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা আমার মনে হয় খুব বেশি বলে দিলাম, হয়তো 30 মিনিট। তারপরে আপনি কি বলছেন, এত সময় তোর ওপর কেন দেবো, কেন তুই এত স্লো ভাবে কেন তুই ছবি আঁকছিস, এরপরে তোকে পড়তেও হবে, তুই সকাল থেকে খালি এরকমই খেলাধুলায় মত্ত, তারপরে তুই একটুখানি তো ড্রয়িং কর, কিন্তু না, তুই তাও করতে পারছিস না, এরপরে তোকে পড়তে বসাতে হবে, সেখানে 2-3 ঘন্টা চলে যাবে। হ্যাঁ, আপনি 2-3 ঘন্টা লাগাবেন তার পড়াশোনাতে, নো ডাউট, এটাই তো দরকার। অবভিয়াসলি তাকে তো স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে, তাকে তো মাইন্ডটাকে তো তাকে গ্রো করাতে হবে, নয়তো সে কি করে বুঝবে। কিন্তু ছবি আঁকার সময় তখন কি ওই ধৈর্যটা আপনি দিতে পারছেন? আমার বাচ্চা ছবি আঁকতে পারছে না, কারণ কি? ওর ইন্টারেস্টটা আসছে না। কি করে আসবে? কারণ ওই আগ্রহটা নিতে পারছে না, তো কারণ ও তো ওই টাইমটাই পাচ্ছে না। কারণ যদি একটা মানুষ সেই কাজটা করার পেছনে ওই টাইমটাই না পায়, এনাফ টাইমটা না পায়, তাহলে কি করবে? এটা ঠিক যে একটা ছেলে বা মেয়ে হয়তো 4-5 ঘন্টা লাগিয়ে দিল, তারপরে যখন একটা ছবি আঁকলো, সেই যে খুশিটা, আর সে সারাটা দিন লাগিয়ে দিল, সুইমিংয়ে যাচ্ছে, ড্রয়িং করতে যাচ্ছে, এই করছে ওই করছে, অ্যাক্টিভিটির পরে রাত্রিরে যখন বসছে না, তার মুখে সেই হাসিটা থাকে না। হতে পারে সে সারাদিনে অনেক কিছু করেছে, অনেক কিছু। এটাই হচ্ছে একটা মানুষের মধ্যে খুশি অনুভব করা, কিন্তু সে সেটা করতে পারছে না। কেন? কারণ সে প্রত্যেকটা কাজে ধৈর্যটা লাগাতে পারছে না, যখন লাগানোর কথা সেইখান থেকে সরিয়ে নিচ্ছেন। সত্যি বলতে গেলে এটা সমস্যাটা আমাদের নয়, সমস্যাটা হচ্ছে যে এই মুহূর্তে এত কম্পিটিশান। এটা ঠিক যে পড়াশোনার পেছনে এতটা সময় দিতে গিয়ে তখন আর
ওইগুলো হয় না, কিন্তু তাকে করতে হবে। এই মুহূর্তে না অনেক কিছু করার দরকার নয়, তো মাইন্ডটা কখনোই লাগাতে পারবে না। কিন্তু আমি যখন আমার ভাগ্নেকে দেখি, দেখুন এটা সত্যি কথা, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমার ভাগ্নে একদম ছবি আঁকতে পছন্দ করে না। কিন্তু কেন ওর আগ্রহটা বাড়ে? কারণ ও দেখে যে প্রত্যেক সপ্তাহের শেষে আমি ছবি আঁকতে বসি। হ্যাঁ, এটা ঠিক যে কজনেরই বা বাড়িতে এরকম কেউ থাকবে যে এরকম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ, তাহলে তো ইজিলি করিয়ে দেওয়া যায়, অসুবিধা নেই। কিন্তু সবাই সেটা পায় না। কিন্তু এটা ঠিক যে তাকে দেখাতে হবে যে দেখো ও তো আঁকতে বসছে। আমার মা তখন এটাই বলে যে দেখো মামাই তো আঁকতে বসছে। হ্যাঁ, সারা সপ্তাহে এত কিছু হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, বাড়িতে আসছে, পড়াশোনা করছে, সারা রাত যাচ্ছে, কিন্তু তারপরে তো সপ্তাহে একদিন আঁকতে বসছে, তাহলে তুমিও বসো। এই যে ওর যে বসাটা না, ও কিন্তু দেখে আমাকে, হঠাৎ করে এই যে বললো যে তোমার যে এই যে এত ছবি টাঙানো রয়েছে, এই ছবিগুলো আমি কখন আঁকবো, কোন বয়সে গেলে আঁকবো, তোমার মতো কি বড় হতে হবে? একদমই নয়। তো আমি ওকে যখন এই শেখাচ্ছি না, তখন ও বুঝতে পারছে হ্যাঁ এটা ঠিক যে ওর আঁকার কোনো ন্যাক নেই। এটা সত্যি কথা, আঁকার প্রতি ওর ন্যাক নেই। কারণ ওর পেন্সিল ধরা, ও একটা কাজ করতে করতে হঠাৎ মাথা গরম হয়ে গেল, পালিয়ে গেল, এই ব্যাপারগুলো আমরাও ছোটবেলায় হয়তো, হ্যাঁ এটা ঠিক যে আমি না ঘন্টার পর ঘন্টা সময় লাগাতাম, হতে পারে এই রকম ড্রয়িং স্কুলে হয়তো কোনো কম্পোজিশন ড্র করালো তখন ভালো লাগতো না। কিন্তু এটা ঠিক যে টিভিতে যখন পাওয়ার রেঞ্জার্স দেখতাম, বেন 10 দেখতাম, ডোরেমন দেখতাম, তখন ওই ছবিগুলো আঁকার আমার ঘন্টার পর ঘন্টা সময় থাকতো। ড্রয়িং স্কুলের ওই কম্পোজিশন, ওই সাবজেক্টিভ ড্রয়িং করার সময় থাকতো না। এটা খুব দরকার যে কারোর মধ্যে এটাকে ঢোকানো, কিন্তু তার সাথে দরকার ধৈর্য দেওয়া, সময় দেওয়া। আজকে বাবা মায়েরা মনে করে যে হ্যাঁ আমরা তো ওয়ার্কিং পারসন, বাবাও ওয়ার্কিং, মাও এখন অবভিয়াসলি অনেক মায়েরাই এখন জব করছে, তো সেক্ষেত্রে সময়টা দিতে পারে না। কিন্তু এটা খুব দরকার যে আপনি যে সময়টা পাচ্ছেন আপনার সন্তানের সাথে, তো তাকেই সময়টা দিন। হতে পারে পড়াশোনাতেই ম্যাক্সিমাম টাইম লাগিয়ে দিচ্ছেন, কিন্তু আঁকার জন্য একটা যদি গোটা দিন লেগে যায়, সেটা লাগান। দিনের শেষে ও যেন একটা ড্রয়িং কমপ্লিট করে, হ্যাঁ আমি এটা বলবো কমপ্লিট করে। এটা ঠিক যে ওরা ধৈর্য হারিয়ে ফেলবে, এতবার ইরেজ করার পরে ছেড়ে দেবে, কিন্তু তারপরে দরকার যে ও যেন কমপ্লিট করে। আর কমপ্লিট করার পরে ওর মুখে যেন সেই হাসিটা থাকে। এমন নয় যে এত মেরেছে, কমপ্লিট তো করলো কিন্তু তারপরে ফ্যাল করে তাকিয়ে থাকলে, এমন না হয়ে যায়। তো এটা না খুব দরকার। আর আমি যখন আমার ভাগ্নেকে নিয়ে ডিল করি, তখন বুঝতে পারি যে হ্যাঁ ও তো ইন্টারেস্টেড নয়, কিন্তু তাও তো খুশিটা হচ্ছে। ও যে এই ছবিটা আঁকলো, ওর মধ্যে একটা খুশি এসছে, তো ওই খুশিটা ও যে অনুভব করছে না, ওইটা আমার যেন মনে হয় যে হ্যাঁ এটা দরকার সবার মধ্যে ঢোকানোর। কি করে ওর মধ্যে এসছে? এমন নয় যে আমি ওকে আঁকাচ্ছি তার জন্য নয়, ও সময়টা পেয়েছে তার জন্য, ওকে আমরা সময়টা দিচ্ছি তার জন্য। তাই জন্য এই সময়টা না নিজের সন্তানকে দেওয়া দরকার। তাই হাজার হাজার ভিডিও আসুক বা হাজার হাজার টিচার আসুক, আপনার ছেলে বা মেয়েকে ড্রয়িং শিখিয়ে চলে যাবে, ব্যাস তার সময় শেষ। ইভেন আমি হলে আমার ক্ষেত্রেও তাই, যে 45 মিনিট বা 2 ঘন্টা দিয়ে দিলাম, হয়ে গেল। আমি তো আর 24 ঘন্টা বসে থাকবো না, কিন্তু এই 24 ঘন্টা ওই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। তাই প্রত্যেক বাবা মাকে এটাই বলবো, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে, যে এটা দরকার তাদেরকে দেওয়া, নয়তো তারা কখনোই না ওই দিনের শেষে ওই কাজটা করার পরে ওই হাসিটা, ওই অনুভূতিটা কখনো পাবে না। তাই এই জন্যই ভিডিওটা করা। তো আমি বলবো যে আপনারাও প্র্যাকটিস করান আপনার সন্তানদেরকে, যে হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী, যেমন আমি আগের বছর টিচার্স ডে টাইমে ওকে দিয়ে পড়িয়েছিলাম, তো এইগুলো অনুভব করা দরকার। নয়তো কখনোই আর মনে রাখবে না যে হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী কি, রবি ঠাকুরকেই চিনতে পারবে না। এটা খুব দরকার যে এই বয়স থেকে এরকমভাবে শেখানো, বোঝানোর। তো এই জন্যই ভিডিওটা করার। হ্যাঁ এই ভিডিও ঠিক আছে, চলো হয়ে গেছে, এরপরে আবার কবে ভিডিও আসবে, কারণ আমারও অনেক প্রেশার থাকে। তবে হ্যাঁ ডিপার্টমেন্ট আর্টিকেলে যখন ডিপার্টমেন্ট টপিকে কাজ করি, তখন সেই ড্রয়িংগুলো দেওয়ার চেষ্টা করি। এইভাবেই শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল চলবে। হয়তো বেশি ভিডিও আসছে না, কিন্তু হ্যাঁ আমরা যেমন দিয়েছি তখন অনেক কিছু দিয়েছি। সামার ড্রয়িং ক্যাম্প করেছি, সামার অফ শুভম করেছি, অনেক প্লে লিস্ট রয়েছে, স্টেপ বাই স্টেপ লেসন রয়েছে, অনেক কিছুতে। এইগুলোকে ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ। আর আমি কখনোই বলবো না যে এগুলো একবারে হয়ে যায়, বছরের পর বছর লাগবে। প্রত্যেকটা ভিডিও বোধহয় বছরের পর বছর স্টাডি করলে তবে গিয়ে বুঝতে পারবেন, স্টেপগুলো বুঝতে পারবেন। তো এই বলেই ভিডিওটা শেষ করব। হ্যাঁ অনেক কিছু আমিও প্ল্যান করেছি, আসবে অনেক কিছুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।